আমি রেকর্ডিং দিলাম। আচ্ছা, একটা পপ আপ, এখন পপ আপটা আসলে কোথায় কাজে লাগে বা কিভাবে কাজ করে? পপ আপ মানে হচ্ছে, আমরা যদি যেমন আর কি দারাজে আমরা যদি যাই, দারাজে যাওয়ার পরে প্রথমে আমরা কি দেখতে পারি, মানে যাওয়া মাত্র 1-2 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে, বা যাওয়া মাত্রই সবার প্রথমে উপরে একটা কিছু, একটা প্যানেলের মতো থাকে বা একটা ছোট্ট বক্সের মতো থাকে। সেখানে লেখা থাকে যে শিপিং, শিপিং, ফ্রি শিপিং টুডে, তাই না? এরকম থাকে, বা হচ্ছে টুডে 3 ডেজ অফার, বা এরকম কিছু, যে ফ্রি প্রোডাক্ট অফার, এরকম কিছু থাকে। তো এই জিনিসগুলো আমরা কিসের মাধ্যমে ক্রিয়েট করি? আমরা পপ আপ এর মাধ্যমে মানুষকে আর কি দেখাই। আমার কোনো যদি অফার থাকে বা এই টাইপের কোনো কিছু থাকে, তখন আমরা দেখাই। এতে আর কি ধরেন যে উম, ওই যে ভিজিটরটা আপনার ওয়েবসাইটে আসলো, তো ওয়েবসাইটে আপনার কোনো একটা পেজে, ধরেন যে 3 নাম্বার পেজ বা ধরেন অ্যাবাউট মি পেজে আপনি একটা সুন্দর অফার দিয়ে রাখছেন, যে আমার শপ থেকে 4টা প্রোডাক্ট কিনলে 2টা প্রোডাক্ট ফ্রি, তাই না? বাই ফর গেট টু, এরকম কিছু একটা দিয়ে রাখছেন। কিন্তু সে আসলে, যে ভিজিটরটা আসছে, সে আসলে আপনার অ্যাবাউট আস পেজ পর্যন্ত যায় নাই, বা অ্যাবাউট আস পেজে যে আসলে ওইটা আছে, সে এত দূর পর্যন্ত রিচ করতে পারে না। তাহলে তাকে সোজা সাপটা দেখার উপায় হচ্ছে কি, এভাবে একটা পপ আপ দিয়ে, সে কোথায় থাকে থাক, কোনো না কোনো এক সময় খবরটা তার সামনে যদি রিসিভ করা যায়, তাহলে তার যদি ওইটা ভালো লাগে, হয়তো সেখানে একটা ক্লিক করলো, করে গিয়ে তারপরে ভিতরে ডিটেলস কি আছে এটা দেখলো, ঠিক আছে? তো সেল বাড়ানোর এটা আরেকটা ভালো উপায়। তো এগুলো হচ্ছে, কিন্তু আপনাকে আমরা বলছিলাম যে আপনার একটা ফানেল, সেলস ফানেল নামে একটা ভিডিও আছে, বা হচ্ছে সেলস ফানেল নামে, এটা একটা কোর্সের মতোই। সো একটা ওয়েবসাইটে আসলে সেলস ফানেল কিভাবে কাজ করে, পাশাপাশি এমনি সেলস ফানেল কিভাবে কাজ করে, এই জিনিসটা দেখে নিতে, ঠিক আছে? তো এই জিনিসগুলো সবকিছুই সেলস ফানেলের মধ্যে পড়ে। যে আপনার একটা পপ আপ দিয়ে মানুষকে বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচায় তাকে প্রোডাক্ট কেনাতে নিয়ে যাবেন, ঠিক আছে? এরকম, সো এই জিনিসগুলো দরকার পড়ে, বিশেষ করে এসইও যারা করে, তাদের এই সেলস ফানেলটার অনেক প্রয়োজন হয়। এবং ডিজিটাল মার্কেটিং যারা করে, তাদের এই সেলস ফানেলের অনেক প্রয়োজন পড়ে, ঠিক আছে? কেননা ডিজিটাল মার্কেটিং এর মেইন কথা হচ্ছে আপনার সেল বাড়ায় দিতে হবে, আর এসইওরও মেইন কথা হচ্ছে আপনার সেল বাড়ায় দিতে হবে, ঠিক আছে? তো সেল যেহেতু আপনি বাড়াইতে যাবেন, তখন আপনার কি করতে হবে? সেলস ফানেল ক্রিয়েট করতে হবে। অর্থাৎ যেভাবে হোক না কেন, আপনার পণ্য সেল করে দিতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কথা। তো এই যে পপ আপ একটা ক্রিয়েট করা, তারপরে যে ফর্মকে ইন্টিগ্রেট করা, তারপর একটা প্রোডাক্ট যখন কিনতে যায়, প্রোডাক্টের নিচে কিছু ফিচার প্রোডাক্ট শো করা, তারপর ধরেন কার্ড পেজে কিছু প্রোডাক্ট শো করা, তারপর ধরেন যে ধরেন যে মাঝে মাঝে কিছু মেইল করে দেওয়া, ঠিক আছে? এই জিনিসগুলো সবকিছুই সেলস প্যানেলের মধ্যে পড়ে। তো সেলস প্যানেলের আসলে যারা একদম বেসিকটা জানেন না, একটু হলেও বেসিকটা একটু দেখবেন, দেখে বুঝতে পারবেন যে আসলে আমাকে কোনো বায়ার যদি এসে বলে তুমি আমাকে একটা ওয়েবসাইট বানায় দাও, বাট ওইখানে তুমি মেনটেন করবা সেলস ফানেল কি জিনিস, সেই জিনিসটাকে ভালোভাবে মেনটেন করবা, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাকে ওই ওয়েবসাইটটা বানানোর সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে বায়ারকে কিভাবে আমার কার্ট পেজ পর্যন্ত বা চেক আউট পেজ পর্যন্ত নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কারণ আলটিমেটলি আমরা যে বেসিক ডিজাইন গুলো শিখি, সেই বেসিক ডিজাইনের উপর এখন আর ওয়ার্ডপ্রেস নাই, এবং ধীরে ধীরে আরো থাকবে না, আমি এটা বলতেছি কিন্তু, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস পুরোটাই শিফট হয়ে যাবে রিয়াক্টে, হ্যাঁ, এটা মনে রাখবেন। ধীরে ধীরে এটা পুরোটাই রিয়েক্টে শিফট হয়ে যাবে। সো আপনি যদি শুধু বেসিক কাজ নিয়ে থাকেন, বা ধরেন যে বেসিক যে কনসেপ্ট গুলো, কোনো একটা বায়ার আসলে আপনি শুধু বেসিক কনসেপ্ট গুলো দিচ্ছেন, তাহলে সে ওই জিনিসটা পছন্দ করবে না, ঠিক আছে? আপনি কিছু নতুন টার্ম ইউজ করবেন, নতুন কিছু মেথড ইউজ করবেন, মেথডটা সেমই থাকতেছে, বাট আপনি আর কি বায়ারকে এমন ভাবে মেথডটা বোঝাচ্ছেন, ওরা ভাবতেছে আচ্ছা কি না কি জানো এখানে আছে, ঠিক আছে? এই জিনিসগুলো, সো এভাবে যখন বুঝাইতে পারবেন, তখনই কিন্তু ধীরে ধীরে এই যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডভান্স কাজগুলো, সেইগুলো পাইতে থাকবেন, ঠিক আছে? কারণ অ্যাডভান্সের ওয়ার্ডপ্রেস এর বেসিক কাজগুলো আলটিমেটলি মানুষজন ধরে ফেলছে, বা বিভিন্ন জায়গা থেকে সহজেই করে নিতে পারে। তো এখানে যে আরেকটু কাস্টম টাইপ জিনিসপাতি থাকবে, বা একটু কাস্টমাইজ জিনিস থাকবে, এই জিনিসগুলো নাই। তো আপনাদেরকে কৌশলী হতে হবে, যে আমি সার্ভিস, ঠিক আছে, আমি সার্ভিস সেল করতেছি, কিন্তু সার্ভিসের সাথে বোনাস কি দিতে পারি, যে জিনিসটা বায়ারকে আকৃষ্ট করবে, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন। ধরুন একটা ওয়েবসাইট আপনাকে দিয়েছে, আপনি খালি একটা ওয়েবসাইটের কাজ করলেন, কিন্তু তার সাথে যদি আপনি একটু বলেন যে আচ্ছা আমি তোমার সিকিউরিটিটাও ডেভেলপ করে দেবো সাথে, বিনা পয়সায়, ঠিক আছে? তো এইটা যখন বলবেন, বায়াররা একটু বেশি খুশি হবে, হ্যাঁ। কারণ সিকিউরিটি ডেভেলপ করতে আপনার কত লাগতেছে, মানে কতক্ষণ সময় লাগতেছে, এইটা তো আর বায়ারকে আপনি বলতেছেন না। হাইয়েস্ট আপনার লাগতেছে আধা ঘন্টা, যদি আর কি ভালোভাবে শিখতে জানেন, তাই না? তো এটা হচ্ছে পুরোটাই শেখার উপর, এবং আপনি কিভাবে বায়ারের সাথে ডিল করতেছেন সেটার উপর। তো চলেন আমরা একটু সেলস ফানেল ক্রিয়েট করার জন্য আমরা যে মোটামুটি পপ আপ গুলো রেডি করি, সেরকম একটা পপ আপ দেখি। দেন পপ আপের ডিজাইন আপনারা নিজেরাই করবেন, বা পপ আপের কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশন গুলো একটু মেনটেন করলেই হয়ে যায়, ঠিক আছে?
তো পপ আপ ক্রিয়েট করার জন্য এটা একটা টেমপ্লেট যেহেতু, সেই জন্য আমরা এই যে পপ আপ অপশন দেখতেছি এখানে ক্লিক করব, ঠিক আছে। এলিমেন্টরে টেমপ্লেট থেকে পপ আপ, দেন হচ্ছে পপ আপ ক্লিক করলাম। যখন পপ আপে ক্লিক করলাম তখন কি করতে পারবো আমরা এখানে অ্যাড নিউ পপ আপ, ঠিক আছে। অর্থাৎ আমি নতুন একটা পপ আপ ক্রিয়েট করবো। সো ক্লিক করলাম। এই যে এখানে টেমপ্লেট টাইপ অবশ্যই পপ আপ করে দিতে হবে, ঠিক আছে। আমরা যখন হেডার করছি তখন হেডার দিছি, যখন ফুটার করছি তখন ফুটার, যখন আমরা ব্লগ পেজ তৈরি করছি তখন আর্কাইভ পেজ, তাই না। তারপর সিঙ্গেল পোস্ট, এগুলো তৈরি করছি। সো এখন আমরা কি করবো, আমরা একটা পপ আপ, সো পপ আপকে সিলেক্ট করলাম। পপ আপের একটা নাম দিয়ে দিই, পপ আপের একটা কি নাম দিয়ে দেবো, ধরেন যে হায়ার মি দিয়ে দিই। হ্যাঁ, হায়ার মি, আমি এটার নাম দিচ্ছি, এটা কেউ দেখতে পারবে না, এটা শুধু আমার চেনার জন্য। সো ক্রিয়েট টেমপ্লেট অপশনে ক্লিক করলাম। আচ্ছা দেখেন, যখন আমি পপ আপ ক্রিয়েট করার জন্য আসলাম তখন আমার সামনে দামি কিছু টেমপ্লেট আগের থেকেই করা আছে। আপনারা চাইলে এগুলোর যে কোনো একটা ইউজ করতে পারেন বা নিজের মতো করে কাস্টম করে ইউজ করতে পারেন। তো এটাকে ইউজ করা তো আমরা জানি, জাস্ট ইনসার্ট ক্লিক করব, ইনসার্ট ক্লিক করলে এটা চলে আসবে, তাই না। তো এটা আমি দেখাতে যাচ্ছি না, এটা যেহেতু আমরা পারি আমরা কাস্টম করেই তৈরি করব। তো এটাকে একটু ক্লোজ করে দিলাম। তো এখন দেখেন এখানে আগে থেকে একটা কি পপ আপ তৈরি করা আছে। তো এই পপ আপ আমার দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দেই। ডিলিট করে এই যে পপ আপের জন্য আমার বক্স, পপ আপ মানেই হচ্ছে আমার কিন্তু ফুল পেজের মধ্যে এটা কাজ করবে না, পেজের একটা পজিশনে কাজ করবে মাঝখানে, ঠিক আছে। এই জন্য দেখেন এখানে আপনাকে গ্যাপটাই করে দিয়েছে সাদা হিসেবে, জাস্ট একটুকুর মধ্যে আপনি পপ আপ ক্রিয়েট করবেন, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করব, ফ্লেক্স বক্স আছে, গ্রিড আছে। তো আমি আপাতত ধরেন ফ্লেক্স বক্স নিলাম, নিয়ে ধরেন আমি দুইটা পজিশন নিলাম। এই দুইটা পজিশনের মধ্যে আমি কি দিতে পারি, দুইটা পজিশনের মধ্যে ধরেন আমি দুইটা ইমেজ দিতে পারি। সো একটা ইমেজ দিয়ে দিলাম, এটাকে আমি ডুপ্লিকেটও করতে পারবো, অথবা আর একটা ইমেজে ক্লিক করে আর একটা ইমেজ দিলাম। আর কি দিতে পারি, এখানের মধ্যে আমরা একটা হেডিং দিতে পারি। হেডিং এখানে, এইটার উপরে যাবে না। আচ্ছা ধরেন দুইটা হেডিং দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই হেডিংটা আমি দিয়ে দিলাম কি, অ্যাবাউট মি দিয়ে দিলাম। আর এই হেডিংটা ধরেন দিলাম হায়ার মি। এগুলোকে কাস্টমাইজ করার জন্য এগুলো তো জানেন, এগুলো আমি দেখাবো না, এগুলো নিজেরা করে নিন। আচ্ছা ধরেন দুইটা ছবি দিয়ে দেই, দেখতে একটু সুন্দর লাগুক। আচ্ছা ধরেন একটু কম বেশি হয়েছে, এটা হচ্ছে ইমেজের সাইজের কারণে। দেখি সেম সাইজ দেই, তাই দেই, দিলে আমার ভালো লাগে। সেম সাইজের দিলাম। আচ্ছা তাহলে ধরেন অ্যাবাউট মি, হায়ার মি এরকম দিলাম। এখন এটাকে আরেকটু উপরে নিচে করে দেই, অ্যাডভান্স। আমি বলছিলাম যে ওই আমরা যখন ইয়ে করতে যাই তখন মার্জিন বা প্যাডিং সব দিকে যদি দেই তাহলে এটা আমাদের রেসপন্সিভে হেল্প করে। তো গ্লোবাল একটা দিয়ে তারপরে উপর নিচে আপনার যেটা মন চায় আপনি দিতে পারেন। আচ্ছা ধরেন যে একটা পপ আপ আমরা ক্রিয়েট করলাম। তো এই হায়ার মি আর অ্যাবাউট মি এর মধ্যে আমরা একটা লিঙ্ক দিয়ে দিই, তাই না। তাহলে কন্টেন্ট এখান থেকে আর কি লিঙ্ক দিয়ে দেই, ধরেন অ্যাবাউট মিতে আমরা সব পেজ ধরাই দিই, যেহেতু এটা একটা ই কমার্স সাইট। তো সব পেজ এমনি ধরাই দিলাম। আর এই হায়ার মি,
আর এমনিতে ধরেন কন্ট্যাক্ট পেজ কি আছে কিনা এগুলো জানি না, আমি জাস্ট ইয়ার করে যে দিছিলাম আমরা দামি হিসেবে এটা দিছিলাম। সো আপাতত ধরেন দিলাম, দিয়ে এখানে কি করবো আমরা কন্ডিশন পাবো, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা এই যে ডিসপ্লে কন্ডিশন, এই ডিসপ্লে কন্ডিশন অথবা প্রথমবার পাবলিশ করলে আমাদের সামনে কন্ডিশনের ইয়েটা আসবে। কিন্তু পরবর্তীতে ওই যে আমি আর কি একটা কোশ্চেন পাইছিলাম যে আপনারা যখন পরবর্তীতে কোনো টেমপ্লেট এডিট করতে যান তখন আপনাদের সামনে আর এরকম এই যে কন্ডিশনের যে স্ক্রিনটা সেটা আর আসে না। তো কন্ডিশনের স্ক্রিনটা পরবর্তীতে আর আসবে না প্রথমবার পাবলিশ করার পর। পরবর্তী থেকে আপনি যখন নিতে যাবেন এই যে ডিসপ্লে কন্ডিশন এখান থেকে আপনি ডিসপ্লে কন্ডিশন হিসেবে দিবেন। আচ্ছা, এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়, আমরা একটা পপ আপ যে কেউ ক্রিয়েট করতে পারবো যেহেতু আমরা ডিজাইন শিখে ফেলছি অলরেডি, তাই না? তো এই পপ আপের 3টা কন্ডিশন আছে। কন্ডিশন বলতে প্রথমে 3টা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে কন্ডিশন, একটা ট্রিগার, আর একটা হচ্ছে অ্যাডভান্স রুলস। তো অ্যাডভান্স রুলসটা আমাদের সেরকম প্রয়োজন পড়ে না। অ্যাডভান্স রুলসটা সেই কোম্পানিগুলোর প্রয়োজন পড়ে যেই কোম্পানিগুলোর ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর আসে, ঠিক আছে। তো যখন প্রচুর পরিমাণে ভিজিটর আসে তখন সেই কোম্পানিগুলোতে আমাদের ওই ইয়াটার প্রয়োজন পড়ে যে পপআপটার মধ্যে আমার আসলে কি কি কাউন্ট করতে হবে না করতে হবে, কে আসলো গেল, ঠিক আছে, এই জিনিসটা কাউন্ট করতে হবে। আর এইখানে কন্ডিশনটা আমাদের মেইন, কন্ডিশন আর ট্রিগার এই দুইটার দিকে ফোকাসটা আমাদের মেইন, ঠিক আছে। সো কন্ডিশন, এখানে আমরা অ্যাড কন্ডিশনে ক্লিক করবো, ঠিক আছে। সো কন্ডিশন ক্রিয়েট করার পর এখন প্রথম আপনার টার্গেট কি, আমরা যখন হেডার বা ফুটার তৈরি করছিলাম তখন আমাদের ছিল যে আসলে আমরা ইন্টায়ার সাইটে দেখাইতে চাই নাকি কোনো সিঙ্গেল পেজে দেখাইতে চাই নাকি ইয়াতে কোনো আর্কাইভ পেজে দেখাইতে চাই, তাই না? সো আমি আপাতত প্রথম ক্ষেত্রে আমি ইন্টায়ার পেজ যেটা আছে, এই ইন্টায়ার সাইট যেটা আছে সেটাতে রাখতে যাচ্ছি। বাট আপনি চাইলে এই যে এই পেজ গুলো বা হচ্ছে আর্কাইভ গুলো এগুলোতে রাখতে পারেন। সো আর্কাইভটা কোথায় পাবেন, আপনি যখন প্রোডাক্ট আর্কাইভ তৈরি করবেন ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির উপর আপনি যখন আর কি পেজ তৈরি করতেছেন সেটা আর্কাইভ পেজ হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। তো এটা আমরা দিচ্ছি না, আপাতত ইন্টায়ার সাইট দিচ্ছি, এটাই আমার কন্ডিশন। এখন যদি আরো নতুন নতুন কন্ডিশন অ্যাড করতে চান তাহলে কি করবেন, এই যে অ্যাড কন্ডিশন এইভাবে নতুন নতুন আপনার যেখানে যেখানে দরকার সেই জায়গায় আপনি কন্ডিশন গুলো দিয়ে দেবেন। বাট এন্টায়ার সাইট দিলে আর আপনার কোথাও কন্ডিশনের প্রয়োজন নাই। আচ্ছা, তো এটা আমরা দিলাম ধরেন কন্ডিশন, দেন আমরা নেক্সট করবো। নেক্সট করলে দেখেন এটা কন্ডিশন থেকে ট্রিগারে চলে আসছে। এই ট্রিগারটাই হচ্ছে মেইন, যে আসলে আমার ওয়েবসাইটের কোথায় কোথায় ট্রিগার করলে বা হচ্ছে হিট করলে, কোথায় কোথায় হিট করলে আমার সামনে এই পপ আপটা আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। তো প্রথম দেখেন যে অন পেজ লোড, এই অন পেজ লোডটাকে যদি অন করে দেই তখন আমার কাছে একটা সেকেন্ড চাচ্ছে। তো এই সেকেন্ডটা হিসেবে ধরেন আমি দিচ্ছি 5 সেকেন্ড। এই কথাটা মানে হচ্ছে অন পেজ লোড এই কন্ডিশনটা কাজ করে আপনার একটা ওয়েবসাইট যখন লোড হচ্ছে বা আপনার একটা ওয়েবসাইট যখন সামনে চলে আসছে, এই সামনে চলে আসার পর কোন একটা ভিজিটর আসছে 5 সেকেন্ডের পরেই তাকে কি আসবে, এই পপআপটা শো করবে, ঠিক আছে। কোথাও কোনো ক্লিক করতে হবে না বা কোনো কিছু করতে হবে না, 5 সেকেন্ড পরে পপআপটা তার সামনে চলে আসবে। এটা হচ্ছে অন পেজ লোড। তো আমি এখানে যত সেকেন্ড দিব সেই অনুযায়ী কাজ করবে। তো আমি আসলে একটু একটা দেখে আসতে চাচ্ছি, ঠিক আছে, আপাতত ট্রিগারটা দেখে আসি যে আসলে কাজ করে কিনা, দেন বাকিগুলো কন্ডিশন গুলো আমি শুধু বলে দিব। হ্যাঁ, ট্রিগারটা এবার আসেন নেক্সট। ধরেন আমি একটা কন্ডিশন অ্যাড করলাম, 5 সেকেন্ড পর আমি একটা পপআপ দেখাইতে চাই। দেন নেক্সট হচ্ছে অ্যাডভান্স রুল। এই অ্যাডভান্স রুলের মধ্যে পরের গুলো একটু পরে এসে আমি ডিসকাস করতেছি। অ্যাডভান্স রুলে শুধুমাত্র এই জিনিসটাকে একটু ওপেন করে দেবো যে শো অন ডিভাইসেস, ঠিক আছে। মানে আপনি এই পপআপটা কোথায় কোথায় শো করাতে যাচ্ছেন আমরা যখন রেসপন্সিভে কাজটা করে থাকি, ঠিক আছে। তো সেটাকে অন করে দিবেন, দিয়ে এই যে আপনার যে ডেস্কটপ আছে, মোবাইল পোর্ট্রেট আছে এবং ট্যাবলেট, এই তিনটাতে আমি দেখাইতে যাচ্ছি। এখান থেকে কোনোটা দেখাইতে না চাইলে ক্লোজ করে দিবেন, ঠিক আছে। তো আমি আপাতত দেখাইতে যাচ্ছি, এটা রাখলাম, দেন সেভ অ্যান্ড ক্লোজ। তো এটা কিন্তু কি পাবলিশ হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা একটু সাইটটাকে ভিজিট করতে যাব, দেখি আসলে এটা খবরটা প্রপারলি কাজ করে কিনা। তাহলে মোটামুটি 5 সেকেন্ড পরে আমার পপ আপ আসার কথা আসছে। তাহলে 5 সেকেন্ড পরে কিন্তু আমার এখানে অলরেডি পপ আপ চলে আসছে। আমি কিন্তু স্ক্রল করছি সেই জন্য আসে নাই। হ্যাঁ, এটা 5 সেকেন্ড পরে আসছে। আবার যদি ক্লোজ করে একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে কি কাজ করবে কিনা জানি না, একটু দেখি 5 সেকেন্ড অপেক্ষা করি। 5 সেকেন্ড পরে এই কাজটা করছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কন্ডিশন ফুলফিল, আমাদের কন্ডিশনের যেটা দরকার সেটা অলরেডি ফুলফিল করতেছে। এখন ধরেন যে আপনাদের সামনে যে পপআপটা আসলো,
একটু বলে দিন আর কি, মানে মার্কেটিংটা কোথায় করবেন বা কেন করতে হবে, বা কেন একটা ক্লায়েন্ট আপনার কাছে পপ আপ পাবে, ঠিক আছে? বা পপ আপ নিয়ে ক্লায়েন্টকে যখন আর কি বলবেন, মানে ক্লায়েন্ট তো আসি বলতে পারে, এই তুমি পপ আপে কি কি জানো আমাকে বলো তো, আমাকে ইমপ্রেস করো। মানে ইমপ্রেস করো এই কথাটা আর বলবে না, ও বলবে যে পপ আপে তুমি কি কি জানো, আমাকে একটু হেল্প করো তো দেখি। তখন আপনাকে কিন্তু এই কথাগুলো বলতে হবে যে আপনি কোথায় প্রভাব ইউজ করতে পারেন, বা আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট অনুযায়ী আসলে প্রভাব ইউজ করা দরকার কিনা। সব ওয়েবসাইটে যে প্রভাব লাগবে এরকম কিন্তু কিছু না, ঠিক আছে? যেমন আমার পোর্টফোলিও ওয়েবসাইট, আমি প্রভাব অপশনাল হিসেবে রাখতে পারি, চাইলে ইউজ করলাম, চাইলে ইউজ না করলাম। বাট আমার একটা শপিং ওয়েবসাইট আছে বা এইরকম একটা ই কমার্স ওয়েবসাইট আছে, তো সেখানে যদি আমি আসলে একটা প্রভাব ইউজ না করি, তাহলে এটা আসলে আমার নিজের সেল কমানো, ঠিক আছে? তো এটা বুঝতে হবে বা আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে। এখন দেখেন, তো পাওয়ার কাছে দিচ্ছেন, এই পাওয়ার গুলাতে এই অ্যাবাউট মিতে লিঙ্ক কোনটা করবেন? আপনার প্রোডাক্টের লিঙ্ক করবেন, কারণ আপনার যে অর্ডার চলতেছে বা অফার চলতেছে, কোন প্রোডাক্টের উপর অফার চলতেছে সেই প্রোডাক্টের লিঙ্ক দিবেন। যদি আপনার মাল্টিপল প্রোডাক্টের উপর অফার চলে, ধরেন যে 10টা প্রোডাক্টের উপর অফার চলে, তাহলে আপনি সেদিন কি করবেন, আলাদা একটা পেজ বানায় দিবেন। ক্লায়েন্টের জন্য হলে বানায় দিবেন, নিজের বিজনেসের জন্য হলে নিজে বানায় নেবেন, ঠিক আছে? বানায় নিয়ে সেই শুধুমাত্র সেই প্রোডাক্ট গুলো ওই পেজের মধ্যে রাখবেন, দেন এইখানের মধ্যে ওই প্রোডাক্ট ওই পেজের লিঙ্কটা করে দিবেন, চলে যাবে সেই সাথে সাথে ওখানে। ওখান থেকে যা মন চায় সে বাই করে নেবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ক্লায়েন্টকে অবশ্যই বুঝাইতে হবে যে আপনি কোথায় লিঙ্ক দিবেন, কেন লিঙ্ক দিবেন, কোন লিঙ্কটা দেওয়া তার উচিত, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝাইতে হবে ক্লায়েন্টকে। কারণ ক্লায়েন্টকে আপনি যদি এভাবে বুঝাই দিতে না পারেন, ক্লায়েন্ট তো বুঝবে না। সব ক্লায়েন্ট যে সব ক্লায়েন্টে যে এক্সপার্ট তা তো না, যারা এক্সপার্ট তারা আপনাকেই বুঝাই দিবে। বা যারা আসলে এক্সপার্ট তারা কি করবে, তারা ডিরেক্ট বলবে, "হ্যাঁ, আমি এরকম কাজ চাচ্ছি, পারবা কিনা?" শেষ। তার এত কথা নেই। কিন্তু যে পারবে না সে কি করবে, সে বলবে, আচ্ছা আমি একটা পপ আপ ক্রিয়েট করতে চাই, এটা কি আমার বিজনেসের জন্য বেনিফিটেড, ঠিক আছে নাকি না? তো আপনাকে তখন বুঝাই দিতে হবে, বুঝাইতে না পারলে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো চলেন এখন বাকি কন্ডিশন গুলো দেখি, এবং কন্ডিশন গুলো দেখে কাজ করি। তাহলে কন্ডিশন কিন্তু আর আমি এখানে পাবো না, তাই না? তাহলে কন্ডিশন কোথায় পাবো? এই যে কন্ডিশন পাবো এইখানে, ডিসপ্লে কন্ডিশন। তো এবার ট্রিগারে আসি, ট্রিগারে আসার পরে পরবর্তী যেটা দেখলাম সেটা দেখলাম অন স্ক্রল। তাহলে এটাকে অফ করে দেই। অন স্ক্রল মানে হচ্ছে আপনি পেজে ওয়েবসাইটে আসছেন, ওয়েবসাইটে আসার পরে কতক্ষণ স্ক্রল করবেন, ঠিক আছে? আপনি ডিরেকশনে, যে ডিরেকশন দেওয়া আছে ডাউন, দেখেন ডাউন আর হচ্ছে আপ, ধরেন আপনি ডাউনে যাবেন, এবং কতক্ষণ না, এটা কতক্ষণ না, এটা হচ্ছে কত পার্সেন্ট, একটা ওয়েবসাইটের কত পার্সেন্ট আপনি স্ক্রল করার পর আপনার কাছে একটা পপ আপ আসবে। ধরেন কাউকে বললেন, মানে আপনার ওয়েবসাইট একটা ক্লিক করছেন, সেখানে আর কি ধরেন আপনি 3 নম্বর সেকশন বা 5 নম্বর সেকশন পর্যন্ত, ধরেন আপনার একটা 100% আছে ওয়েবসাইট, তো 100% আপনি চাচ্ছেন যে কেউ যদি আমার ওয়েবসাইটে 30% স্ক্রল করে নেয়, তারপরে তাকে যেন এই পপ আপটা শো করায়, ঠিক আছে? তো আমি ধরেন যে এখানে 30% দিলাম, পার্সেন্ট 30 ইয়েস করে দিলাম, নেক্সট, যা আছে তাই থাকুক, সেভ এন্ড ক্লোজ, দেখি কাজ করে কিনা, ঠিক আছে? খালি দুইটাই দেখবো আর বাকিগুলো দেখবো না, এভাবে কাজ করে কিনা দেখতে গেলে সময় লাগবে। একটু রিফ্রেশ দিলাম। তাহলে এবার কি, আমি যদি এখানে স্থির হয়ে থাকি কিচ্ছু হবে না, ঠিক আছে? দেখেন 5 সেকেন্ড আপনি থাকেন, আর কিন্তু আসবে না, কারণ আমি কন্ডিশন চেঞ্জ করছি। কন্ডিশন ছিল কি 30%, এবার চলেন একটু যাই, নিচে যাই, 30%। ও নিজের থেকে কাউন্ট করে নিবে 30%, ঠিক আছে? চলে আসছে 30%, যখন ও কাউন্ট করে নিছে তখন আপনার কাছে প্রভাব চলে আসছে। মজার জিনিস, সুন্দর জিনিস, ঠিক আছে? মজায় মজায় করবেন তাহলে বুঝতে পারবেন। আর যদি মজা না নিয়ে করেন, ওই মানে আমি বলে দিলাম জন্য আপনি শুধুমাত্র ভাই বলে দিছে আর শিখে গেছি, তাহলে ওখানেই শেষ, ঠিক আছে? বাট আপনি যদি এখানে চেঞ্জ না করেন, চেঞ্জ করে করে যদি এবার প্রিভিউ না দেখেন, তাহলে হবে না। আসেন অন স্ক্রল টু এলিমেন্ট, এই জিনিসটা আমি অন্যভাবে শেখাবো, ঠিক আছে? আমরা ক্লাস দিয়ে শিখবো না, ক্লাস দিয়ে মাঝে মাঝে এলিমেন্টর যে প্রো টেমপ্লেট আছে, মানে প্রো প্রো এলিমেন্টর যেটা আছে, সেখানে এইভাবে কাজ করে না মাঝে মাঝে ক্লাস দিলে, ঠিক আছে? কিন্তু আপনার যদি কোনো কোডিং করা ওয়েবসাইট হয়, সেখানে খুব সুন্দরভাবে ক্লাসটাকে নিয়ে নেয়। তো এইটা আমি না করে আমি বাটন দিয়ে জাস্ট লিঙ্ক করে দেখাবো, ঠিক আছে? তো বাটন দিয়ে লিঙ্ক করলে বেশি ইজি হয়। এইখানে ক্লাসটা আপনি যদি কি করেন, আপনি কোনো একটা সেকশনকে ধরে নিছেন, তো সেকশন সেকশন সেকশনের মধ্যে আপনি যদি একটা ক্লাস দিয়ে দেন, সেই ক্লাসটা এনে এখানে যদি সিলেক্ট করে দেন, তাহলে ওই ক্লাসটা গেলে আপনার পপ আপটা শো করবে, ঠিক আছে? বা ওই ক্লাসটাতে ক্লিক করলে শো করবে। বাট এটা না করে আমরা সেকশনকে ধরে পপ আপটাকে শো করাইতে পারবো, ঠিক আছে? সেকশন বা বাটন হিসেবে আছে এটাকে, এই জন্য আমি আর এখানে দেখাচ্ছি না। দেখেন অন ক্লিক, অন ক্লিক মানে হচ্ছে একটা ওয়েবসাইটে আপনি আসছেন, আসার পরে কতটা ক্লিক করবে একজন, একটা ভিজিটর কতটা ক্লিক করবে, তারপরে আপনি এটা শো করাবেন। এখন আপনাদের কাছে একটু শুনতে চাই, আপনারা তো অনেকদিন ওয়ার্ডপ্রেস শিখতেছেন,
তো কিছু নলেজ তো আপনাদের হওয়ার কথা। এখন আমাকে বলেন যে অন ক্লিক, এই অন ক্লিকের এলিমেন্টসটা আমার ইউজ করা বেশি বেটার নাকি অন স্ক্রল এইটা ইউজ করা বেশি বেটার? এবং ইউজ করা বেশি বেটার হলে কেন বেটার, আর ইউজ করা বেশি বেটার না হলে কেন বেটার না? ঠিক আছে, একটু বলেন। হাত তোলেন, আছেন কেউ? অন আচ্ছা, ক্লাস স্কুলটাই মনে হয় ভালো হয় ভাই। অন স্ক্রল, অন ক্লিকটা কেন ভালো না? ক্লিকটা হচ্ছে একজন ভিজিটর এখানে আসার পর যে ক্লিক করবে তারপর হচ্ছে ওটা পপ আপটা ওপেন হবে। তো সুতরাং ওটার অপেক্ষা করতে হবে যে ওখানে সে ক্লিক করবে না করবে, হ্যাঁ তার তো কোনো ঠিক নাই। এই জন্য অন হ্যাঁ, স্ক্রলটাই ভালো, সে যাইতে যাইতে দেখবে, নিচে যত দূর যাবে দেখবে। জি, এইটাই কারণ হচ্ছে যে ঠিক আছে, আপনি যেটা বলছেন এইটাই ঠিক, কেননা হচ্ছে আপনি এসইওর সাথে আছেন, আপনি খুব ভালো করে জানেন যে একটা একটা ওয়েবসাইটের রেভিনিউ আমরা যদি আর কি ব্লগিং টাইপের হয় তাহলে রেভিনিউ তার জেনারেট হয় ক্লিকের মাধ্যমে। তো আমরা শুধু থাকি যে ক্লিকের আশায়, কিন্তু আমরা যদি গুগল সার্চ কনসোলে যাই, প্রতিদিনের একটা ডাটা দেখি বা গুগল অ্যানালাইটিক্সে যাই, গিয়ে ডাটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো এর রেশিওটা কিন্তু অনেক কম। মানে যদি 1,000 যদি 1,000 ইমপ্রেশন আমার পরে প্রতিদিন, সেখানে হয়তো ক্লিক করবে হাইয়েস্ট আপনার 100 থেকে 150, তাও যদি কন্টেন্ট ভালো হয়। আর যদি না হয় দেখা যাবে ক্লিক করবে কত, 30 থেকে 40টা এইরকম। তো আমি যদি স্ক্রলটা থাকে তাহলে যে আসলো আমার ওয়েবসাইটে 1,000 জন, সেই 1,000 জনই কিন্তু আমার ওয়েবসাইটের যে পপ আপটা আমি শো করাইছি সেটা তাদের সামনে নিয়ে যাইতে পারলাম। কিন্তু এই ক্লিক তার মানে 1,000 জনের মধ্যে 30 থেকে 40 জন, বা হাইয়েস্ট বললাম 100 জনের মধ্যে আমি শুধু পপ আপটা শো করাইতে পারলাম। তো আসলে কোনটা ইফেক্টিভ হবে আর কোনটা ইফেক্টিভ হবে না, মাঝে মাঝে ক্লায়েন্ট আসে, কিছু ক্লায়েন্ট আসে যে তুমি আমাকে এইরকম একটা করে দাও যে যখন যখন অন ক্লিক থাকবে 5টা ক্লিকের পরে আমার এই পপআপটা তুমি শো করাবো। তো আপনি তখন ওখানে একটু তাকে বুঝাবেন। এখন না বুঝলে তখন যে যেটা চায় সেটাই করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তাকে একটু বুঝাবেন যে স্যার আমি যদি অন ক্লিকটাকে ইউজ করি তাহলে তোমার রেশিওটা হবে এইরকম, আর আমি যদি অন স্ক্রলটা ইউজ করি তাহলে তোমার রেশিওটা হবে এরকম। এখন তুমি যেটা চাবা আমি তোমার সেটাই দেবো। ঠিক আছে, এইভাবে আর কি বলতে হবে সবসময়। আচ্ছা, দেন আসেন আফটার ইনঅ্যাক্টিভিটি। এই আফটার ইনঅ্যাক্টিভিটি এটা মানে হচ্ছে কি আপনি আপনার ওয়েবসাইটে বসে আছেন, মানে এই যে এইভাবে ওপেন করে কোনো কারণে আপনি খাইতে গেছেন বা হচ্ছে ফোন আসছে, ফোন ধরছেন, তাহলে তো আপনারটা কি এটা কি স্ক্রল করতেছেন? যদি স্ক্রল না করেন তখন তাহলে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। এবং ইনঅ্যাক্টিভ কতক্ষণ পরে একটা পার্সন, ধরেন একটা ভিজিটর আছে, ইনঅ্যাক্টিভ ভিজিটর এইভাবে বসে আছে আর ফোনে কথা বলতেছে, তো কতক্ষণ পরে তার সামনে একটা পপ আপ আসবে, ঠিক আছে? সো আমি দিলাম 30 সেকেন্ড বা হচ্ছে দিলাম 1 মিনিট এরকম কিছু। এখন আমাকে বলেন আবার আব্দুল রাজাক ভাই, আপনিই বলেন যে আপনার ইনঅ্যাক্টিভিটি এটা ইউজ করা ভালো কিনা। এটা কম্পারেটিভলি আমি কোনো বলি নাই, মানে এগুলোর তুলনায় বলি না, আমি জি জি শুধু জি বলছি যে এটা ইউজ ভাই, করা দরকার কিনা। ইনঅ্যাক্টিভিটিটা ইউজ করা যায়। হ্যাঁ, ইনঅ্যাক্টিভিটিটা ইউজ করা দরকার। আমার এগুলো তো থাকবেই, সাথে কি আমার ইনঅ্যাক্টিভিটিটা আমি ইউজ করে দেব, ঠিক আছে? কারণ হচ্ছে একজন একজন মানুষ সবসময় ওয়েবসাইটে এসে সাথে সাথেই স্ক্রল করবে, এই জিনিসটা ঘটনা নাও ঘটতে পারে। সো সে একটু ইনএক্টিভ আছে তাহলে তাকে পপআপটা দেখায় দাও। তার যদি আপনার ওয়েবসাইটের প্রতি আগ্রহ থাকে সে পপআপ কেটে দিয়ে দেখবে, বা পপআপ থেকে সে অফারটা নিয়ে দেখলো। আচ্ছা, এবার আসেন আরেকটা, অন পেজ এক্সিট ইন্টেন্ট। তার মানে আমি যখন পেজটা, মানে এই যে ওয়েবসাইটটা আছে আমি এইভাবে কেটে দিতে যাচ্ছি, ঠিক আছে? আমি কেটে দিব, ক্লিকও হবে, কিন্তু সাথে সাথে ওয়েবসাইটটা কেটে যাবে না, তখন আমার পপআপটা আসবে। আমাকে এবার বলেন যে অন পেজ এক্সিট ইন্টেন্ট এইটা বেশি ভালো নাকি আফটার ইনঅ্যাক্টিভিটি এইটা বেশি ভালো? আফটার ইনঅ্যাক্টিভিটিটাই ভালো। আচ্ছা, অন্য কেউ? ভাই অন পেজ আচ্ছা, এক্সিট ইনটেন্টটাও ভালো হতে পারে, কারণ ওয়ান আমি পেজ যখন এক্সিটটা আমার কাছে খারাপ কেটে মনে হচ্ছে, দিতে এর যাব কারণ তখন হচ্ছে আমার সে কাছে তো অফারটা বেরিই আসবে। হয়ে যাবে, ব্রাউজারটা ক্লোজই করবে মানে ওয়েবসাইটটা। সুতরাং তাকে আচ্ছা, দেখানো না দেখানোর প্রয়োজন নাই সেটা। আচ্ছা, আর শাহরিয়ার ভাই আপনি কি বলতেছিলেন? এটা ভাইয়া যখন আমি এক্সিট দিতে যাব তখন যেহেতু আমার সামনে হঠাৎ করে অফারটা চলে আসবে, এটা আমার কাছে একটু লোভনীয় লাগতেই পারে হঠাৎ করে, এই কারণে এটাও ভালো হতে পারে। আচ্ছা, আমিও এখন একমত, আমি বলি। অন পেজ এক্সিট। হ্যাঁ, এখন আমি বলি। আচ্ছা, আমি বলার আগে আরেকটা আপনাদের থেকে ভোট নেই। সবাই একটু বলেন, আমি যতগুলো দেখাইলাম পারপাস, ঠিক আছে, এই একটা যদি ই কমার্স ওয়েবসাইট হয়, চিন্তা করেন কিন্তু আমি কন্ডিশন গুলো দিচ্ছি, একটা যদি ই কমার্স ওয়েবসাইট হয়
সো ই কমার্স ওয়েবসাইটের জন্য এতগুলোর মধ্যে কোনটাকে আমি 1 নম্বরে রাখবো এবং কোনটাকে আমি সেকেন্ড পজিশনে রাখবো? ভাই অন পেজ লোড থাকে হচ্ছে এক স্ক্রলিংটা মনে নম্বরে হয় থাকবে। ফার্স্টে থাকতে জি, পারে। অন স্ক্রলিং। আচ্ছা, আরেকটা? আর হচ্ছে পেজ ওয়ান পেজ লোডিং। আচ্ছা, অন স্ক্রল, আরেকটা হচ্ছে অন পেজ লোড। আচ্ছা, আর কেউ আছে ভিন্ন মতের? ভাইয়া আমি 1 নাম্বারটা আর কয় নাম্বার এটা 2 4 5 নাম্বারটা নিব ভাইয়া। আগে 1 নাম্বার তারপর 5 নাম্বার। 1 নম্বর 1 2 3 4 5, এটা না এটা আফটার ইনঅ্যাক্টিভিটি। জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আসি। আচ্ছা, যেটা আর কি আমি শুনতে যাচ্ছিলাম সেইটা নাই কারো কাছে। এখানের মধ্যে একটা যদি ই কমার্স ওয়েবসাইট হয়, আর ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনি যদি সব থেকে বেশি প্রায়োরিটি দেন, তাহলে 1 নম্বরে থাকবে অন পেজ এক্সিট ইনটেন্ট। ঠিক আছে, এটাই থাকবে সবার প্রথমে। কারণ আপনি দেখবেন যে আপনি ওই ওয়েবসাইটটা থেকে বের হয়ে যাচ্ছেন, বাট বের হয়ে যাওয়ার আগে আপনাকে একটা পপ আপ সে শো করায় দিবে। ঠিক আছে, তো এখান থেকে প্রচুর পরিমাণে আপনি অর্ডার জেনারেট করতে পারবেন। এটা আপনি দেখবেন আপনার যতগুলো ওই ইয়া আছে, ওই যে ওয়েবসাইট আছে, মানে পৃথিবীর মধ্যে মোটামুটি ধরেন যে টাইপের ওয়েবসাইট আছে, এইটা হচ্ছে সব থেকে প্রফেশনাল ইউজ। ঠিক আছে, এখন এইটার পাশাপাশি 2 নাম্বার যদি বলেন সেটা হচ্ছে অনস্কল। ঠিক আছে, তারপরে বাকি যা কিছু আছে সেটা হচ্ছে অন পেজ লোড, দেন আফটার ইনঅ্যাক্টিভিটি, তারপর এটা বাদ, তারপর হচ্ছে অন ক্লিক। ঠিক আছে, অন ক্লিক আমরা তেমন করি না এরকম কিছু। ঠিক আছে, আচ্ছা, এটা মতের ভিন্নতা বিভিন্ন মানুষের থাকতে পারে, বাট এটা রিসার্চ বলে বা হচ্ছে আমি আর কি অনেক কিছু দেখে তারপরে আমি আর কি এইভাবে বললাম। হ্যাঁ, এটা মত মত বিনিময় হতেই পারে। ঠিক আছে, বাট এটা কেন ইউজ করে জাস্ট এটা আর কি বলে দিলাম। আচ্ছা, একটা কোশ্চেন ছিল ভাই এইটা এখানে। আমরা, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ভাই এই যে ওয়ান পেজ এক্সিট যেটা বললেন, এটা যখন আমি এক্সিট করব তখন আসলে মানে কিভাবে কাজ করে? মানে আমি হচ্ছে মানে বের হইতে গেলেও কি আমার হচ্ছে মানে ই করা লাগে, মানে ক্লোজ করে দিয়ে তারপরে বের বের হবে এরকম কিছু? আচ্ছা, দেখি আমরা চালু করে দিয়ে দেখি, এই বুঝবে না। ভাই আমি ব্রাউজারটাই কেটে দিলাম ভাই, ম্যাক্সিমাম আমরা তো ব্রাউজার কেটে দিই ভাই ট্যাব কাটার বদলে। হ্যাঁ ভাই, এই যে এটাই বলতেছি আর কি। হ্যাঁ, এটা না, এই হ্যাঁ যে শুভ ইয়া ভাই বাইরে ভালো চলে বলছে, যেতেছে। শুভ ভাই ভালো বলছে। আচ্ছা, এই যে দেখছেন কেটে দিছি কিন্তু চলে গেছে, আমার ওয়েবসাইট চলে গেছে, আমার সামনে পপ আপ আছে, বুঝছেন? না ভাই, পুরো ই যদি কেটে দেয় তখন তো আর মানে দেখাইতে পারতেছেন না। না ভাই, পপ আপ নাই, ওটাও চলে গেছে। পপ আপ নাই, চলে গেছে। আচ্ছা, দাঁড়ান। ও, এটা তাহলে হচ্ছে কেটে দিছি, তার পাশের ট্যাবে অটো যেটা ছিল সেটা আছে। আচ্ছা, দেখতেছি, দাঁড়ান দেখি কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আপাতত কোনো কন্ডিশন নাই, তাইলে হচ্ছে আমার ওই কন্ডিশনটা নেওয়ার কথা, তাই না? দেখি এটা আবার আসতেছে কিসের কারণে। একটাই তো দেওয়া আছে, অন পেজ এক্সিট। আচ্ছা, স্ক্রল নিতেছে। তাহলে মাউস পয়েন্টার ট্যাবের বাইরে নিয়ে যেতে লাগলে তখন পপ আপ আসতেছে এরকম। না, এমনি আমি জানি হচ্ছে, মানে আমি যতবার প্র্যাকটিস করছি, এটা আমি যখন কেটে দেই, কেটে দিতে থাকি, এটা কাটে না, এটা এরকমই থাকে, তখন আর কি পপ সামনে চলে আসে। কিন্তু শুভ ভাই যেটা বলছে সেটা অন্য জিনিস। এখন এখানে একটু দেখি এই ব্রাউজার। ভাই এটা তো অনেক সময় বিরক্তিকর কাস্টমারের জন্য, যে কাস্টমার এক্সিট করতে যেতে এক্সিটও পাচ্ছে না আর কি। এই জন্যই তো, এইটাই তো ভালো ইউজ। এখানেই তো ইয়াটা বললাম আপনাকে, যে ভালো ইউজ তো এইটাই, বুঝলেন নাই? যে সে চলে যাচ্ছে, তাকে জোর করে ধরেও আবার আমি অফার শো করাচ্ছি। এই জন্য তো মানুষ এটা ইউজ করবে, বুঝলেন না? মানে আমাদের টার্গেট হচ্ছে যে আমার প্রোডাক্ট সেল করা, যেভাবে হোক আমি যেন প্রোডাক্ট সেল করতে পারি। এমনিতে ভাই যেগুলোতে হচ্ছে অনেক সময় যে পপ আপ অনেক বেশি হয় না, যে অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেখা গেল ওই ওই হুম ওয়েবসাইটে হুম, দেখা গেল মানুষ ভিজিট করে খুব কম, মানে একবার ভিজিট করার পর হ্যাঁ, আর ভিজিটই করে না, এরকমও তো হয়। আর করবেন, হ্যাঁ না, আপনি বেশি দিতে পারবেন না, ওই বিরক্তিকর কিছু দিতে পারবেন না। আমি একটা ইয়া শেয়ার করি, ওই সেবা সেবা অ্যাপ নামে আপনারা কি কোনো ইউজ করছেন? ই কমার্স বিজনেস কেউ একটু ছোটখাটো করছেন বা এরকম কিছু, তারা কি সেবা অ্যাপস নামে কিছু ইউজ করছেন? সেবা, সেবা ম্যানেজার।
জি ভাই, এটা হচ্ছে ওই মোবাইল লোডের আচ্ছা আর কি একটা না। আহ, আচ্ছা ভাই, এটা মনে হয় এই যে ভাই শুভ ভাই বা কেউ একজন বলছিল, আমি যখন ওয়েবসাইট থেকে মাউসটা এপাশে নিয়ে যাচ্ছে তখনই কাজ করতেছে। হ্যাঁ, একটু দেখি, এটাতে ক্রস করা লাগতেছে না। এটাতে ক্রস করা লাগতেছে না, বাট আগে জিনিসগুলোতে আমি যখন ক্রস করছিলাম তখন আসছিল, তবে আমি একটু পাশে নিয়েছিলাম দেখি। হ্যাঁ, মানে এই জায়গা থেকে বের হইলেই আসতেছে, ঠিক আছে। দেখিয়েন বিষয়টা, এই যে এইখানে ধরেন, এই যে এইখান হ্যাঁ, একটু বেশি চলে গেছে। হ্যাঁ, এই যে ধরেন এইখানে দাগ পর্যন্ত ঠিক আছে, আমার মাউস এই দাগের উপরে গেলেই অবস্থা খারাপ, ঠিক আছে। এটা আর কি। আর ওই যেটা এক্সিট এটা ইন্টেন্ট ছিল সেটা আর কি, তার মানে আমি আপনি আগে যখন যেটা ক্লোজ ছিল করতে ধরতেছেন ও বলতেছে যে ভাই দাঁড়া। হ্যাঁ, মানে আমি এখান থেকে বের হবো কেন, এটা হচ্ছে তার কথা, ঠিক আছে। এটা হচ্ছে তার কথা যে তুই বের হইতে পারবি না, তোরে আরেকটা জিনিস দেখাই দিই, তারপর তুই কি করিস কর। ভাই নিউ মার্কেটের ব্যবসায়ীদের মতো ভাই, না নিয়ে যাবেন কই, আরেকটা দেখাই দিচ্ছে হ্যাঁ দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, না এগুলো কিন্তু গুড ইউজ, মানে গুড ইউজ বলতে আর কি গুড প্র্যাকটিস, কেমন হচ্ছে আপনাকে বুঝতে হবে বিষয়টা। তা আপনি যদি ক্লায়েন্টকে এই জিনিসগুলো ধরায় দিতে না পারেন, ক্লায়েন্ট বুঝবে না যে আপনি তাকে কতটা বেনিফিট দিচ্ছেন, এইরকম আর কি ভাববেন। বাট ঠিক আছে, আপনি হয়তো জিনিসটাকে খুব ইজিলি হ্যান্ডেল করতেছেন, বাট ক্লায়েন্টকে যখন আপনি বলবেন, ক্লায়েন্ট ভাববে জিনিসটা আসলে অনেক কঠিন। বাবা সেই জিনিস তো আমাকে খুব ভালো একটা জিনিস বলছেন, বুঝছেন। হ্যাঁ, কিন্তু অনেকে কিন্তু জানে না। হ্যাঁ, পপ আপ নামে যে এই জিনিসটা আসবে সেটা জানে না। মাঝে মাঝে কিছু থাকবে যারা লোকাল বিজনেস করেন, তারা এসে বলবে ভাই দেখেন, ওই যে অফার দেয়, অফার অফার ওয়েবসাইটের উপর আমাকে সেই কাজ করে দিন, ঠিক আছে। বাট তারা কিন্তু জানে না যে আসলে কিভাবে হইতেছে না। বুঝছেন? আচ্ছা, তো পপ আপের এই জিনিসটা গেল। আচ্ছা, আমি যে সেবা ম্যানেজার অ্যাপস এর কথা বলতেছিলাম, যে সেবা ম্যানেজার অ্যাপসটা হচ্ছে কি এরকম, আপনি কোনো কারণে ভুলক্রমে যদি তাদের ফাঁদে একবার পা দেন, তো প্রতিদিন একবার করে হলেও আপনার খোঁজ নিবে, ঠিক আছে। মানে আপনার গার্লফ্রেন্ড আপনার খোঁজ নেয় নেও, বা আপনার বাবা মা আপনার খোঁজ নেয় নেও না নেও, এই সেবা ম্যানেজার অ্যাপস আপনার খোঁজ নিতে ভুলবে না, ঠিক আছে। আপনি 2-3টা নাম্বার ব্লক করে দিবেন, তো ও আরো 7-8টা নাম্বার দিয়ে ট্রাই করবে। তো 7-8টা ব্লক করছেন, তো আপনার অন্য আইপি দিয়ে সে ট্রাই করবে, বাট আপনার খোঁজ নেওয়া সে ছাড়বে না। হ্যাঁ, তো এই জন্য আর কি বললাম যে সেবা ম্যানেজার অ্যাপস চালান নাই, একবার খালি ভুলক্রমে যদি ইনস্টল দেন, তাহলে তারপরের দিন থেকে মনে রাখবেন যে আপনার কেউ খোঁজ নেও আর না নেও, তারা একবার হলেও খোঁজ নিবে, বুঝছেন। তো এইরকম কাজ আপনি যদি করেন, তাহলে ওই ওই প্রতিষ্ঠানটা বা ওই অ্যাপসটা সম্পর্কে আপনার এতটা বাজে একটা রিভিউ আসবে, চলে আসবে, যে আপনি কোনো দিন আর ওইটা ভিজিটই করবেন। আমি জাস্ট এই ঝামেলার জন্য ওটাকে আনইনস্টল করছি, আনইনস্টল করে কয়েকজন মেম্বারকে বলছি ভুলে যেন আমার এখানে আর কোনো ফোন না আসে, ঠিক আছে। আপনার অ্যাপস আমি ইউজ করছি, আপনার অ্যাপস আমার ভালো লাগে নাই, কেননা আপনাদের এত বেশি সাপোর্ট আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি এত বেশি সাপোর্ট দেন যে বিরক্তিকর যেটা। তো এভাবে করছি, এটা করার পরে 7-8 দিন তাদের ফোন অফ ছিল, দেন আবারও দেওয়া শুরু করছে, আবারও কালকে থেকে তার আগের 2 দিনে মানে 3টা নাম্বার ব্লক করছে, ঠিক আছে। আজকে আবার আরো একটা নাম্বার থেকে আসছে, সেটা নাম্বারের মানুষজন নাম রাখছে সেবা হচ্ছে, ঠিক আছে। মানে এক একটা নাম এক এক রকম, আমি যদি ট্রু কলারে যাই সেই নামগুলো দেখাইলে আর কি এটা আর কি মুখে বলা যাচ্ছে না, এই টাইপের, ঠিক আছে। তো এতটা বেশি যদি, এই যে সুলাইমান ভাই যেটা বললো, যে আপনি যদি আবার হিউজ পরিমাণে প্রভাব দিয়ে রাখেন, যে পদে পদে প্রভাব, 30% গেলে একটা প্রভাব, 5বার ক্লিক করলে একটা প্রভাব, চলে গেলে আরেকটা প্রভাব, ঠিক আছে। এত যদি প্রভাব দেন তখন সে বিরক্তি বোধ করবে, আপনার ওয়েবসাইটে আসবে না। তো আমি আর কি ওই সেবার কথাটা বললাম, যে ওরা এত বেশি পরিমাণে সাপোর্ট দেয়, আমার বিরক্তি লাগে, ঠিক আছে। এবং স্কিল মানুষজনও আপারের ওয়েবসাইটে ওইটার এমন জন্য। ঝামেলা। আচ্ছা, স্কিল অফার, ওই যে শামীম বস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শামীম বসের ভিডিও গুলো কিন্তু খুব ভালো, ঠিক আছে। আর হ্যাঁ ডিজিটাল ভাই, মার্কেটিং কেউ যদি শিখতে চান, ডিজিটাল বিশাল মার্কেটিং কথা বলে। শিখলে সেই সেই শামীম ভাইয়ের ভিডিও আমি রিকমেন্ড করব, যে আপনারা সেখান থেকে দেখতে পারেন। অথবা আমার কাছে কিছু কোর্স কেনা আছে, আপনারা যদি চান, তো সেই কোর্স গুলোর লিঙ্ক দেওয়া যাইতে পারে, ঠিক আছে। সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। আর হচ্ছে আরেকটা ডিজিটাল মার্কেটিং এর আরেকটা আছে, ফারাবি নাম মনে হয়, ওনার নাম হচ্ছে ফারাবি কি যেন সামনে আছে, ওনার ভিডিও গুলো আমি খুব ফলো করি, মানে মোটামুটি ভালো লাগে আমার। তো এই দুইটা ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনারা চাইলে দেখতে পারেন। আর এসিও যদি কোনো কিছু একটু দেখতে চান আপনারা, তাহলে আমি বলবো যে খালিদ ফারহান ভাইয়ের ওনার যে বেসিক কোর্স গুলো, বা মাঝে মাঝে উনি যে কিছু এসিওর উপর ভিডিও গুলো দেয়, সেই ভিডিও গুলো চাইলে একটু ফলো করতে পারেন, ঠিক আছে। জি ভাই, তো আমার এটা এসইওর হচ্ছে, কোনো কোর্স নাই, আমি ওখান থেকেই যা কিছু শিখছি ওখান থেকেই শিখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরেকটা আছে, আরেকজন আছে, ওনার নামটা আপাতত আমি মনে করতে পাইতেছি না,
যদি লোকাল এসইও শিখতে চান তাহলে শুধুমাত্র তার ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আপনি যদি অ্যাডভান্স কিছু শিখতে চান, মানে এইটার বাইরেও আপনি যদি অনেক কথা শুনে শেখার মানুষের মতো একটা আগ্রহ থাকে, তাহলে আরেক ভাই আছে, উনি ইউএসএ তে থাকেন, উনি ইউএসএ তে থেকে উনি ভিডিওর মধ্যে কোনো ইফেক্ট কিছু মারেন না, বাট ওনার একটা করে ভিডিও প্রায় 2-3 ঘন্টা 4 ঘন্টা করে হয়, কিন্তু ভিডিওর আসলে সারমর্ম হচ্ছে 30 মিনিটের। কিন্তু আপনার কাছে কারো যদি ধৈর্য থাকে তাহলে সেই ভিডিওটা দেখতে পারেন। এটা হচ্ছে এসইওর জন্য বলছি, ঠিক আছে? আর ওই যে ভালো ওয়ার্ডপ্রেসের মানুষের ভালো মানুষের হ্যাঁ, সন্ধানে ভালো মানুষের সন্তান, এই তো আপু ধরে ফেলছেন। ভালো মানুষের সন্তান, এই তো আপু, মানে আমি মোটামুটি আর কি তাহলে যাদের কথা যেভাবে বলতেছি মোটামুটি তাদের সাথে ক্যারেক্টার গুলো সেভাবে মিল আছে। কারণ উনি আর কি নাম মনে নেই ভাই আমার আসলে, তবে ওনার চেহারা আমার মনে আছে, চাইলে আমি খুঁজে দিতে পারবো, সমস্যা নাই। ওনার উনি বিষয়টা হচ্ছে সুন্দর বোঝায়, ভাইয়া বোঝায়টা সুন্দর। উনি বুয়েটের আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট। হ্যাঁ ভাই উনি বোঝায় সুন্দর, হ্যাঁ উনি বোঝায় সুন্দর, কিন্তু ওনার ভিডিও হয় প্রচুর লেন্থি, ঠিক আছে? এখন ওই জন্য বললাম যে যার আগ্রহ আছে এভাবে ধরে ধরে বুঝতে পারবেন তারা ইয়ে করতে পারবেন। দেন এবার সে আসেন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের আমরা যেগুলো শিখাইছি এই টাইপেরই যদি আপনি আরো কিছু শিখতে চান এই ধরনের, ঠিক আছে, তাহলে আপনি ফলো করতে পারেন কোডম্যান বিডি, তারপরে ফলো করতে পারেন কোডার্স ট্রাস্ট, ঠিক আছে? তবে কোডার্স ট্রাস্টকে আগে ফলো করে তারপর কোডম্যান বিডি যদি ফলো করেন তাহলেও হবে, হ্যাঁ। আর দেন আরেকটা ফলো করতে পারেন, সেটা হচ্ছে যে প্রো কোডার, ঠিক আছে, প্রো কোডার বিডি। তো প্রো কোডার বিডির মধ্যে গেলে আপনি একটা জিনিস ফিল করবেন, তিনি বোঝাচ্ছে খুব ভালোভাবে, বাট আলটিমেটলি সেই জিনিসগুলো কাজে লাগে কম, ঠিক আছে? বাট এইবার সে কোডম্যান বিডি যেটা শিখাচ্ছে সেটা কাজে লাগে বেশি। আর কোডার্সটা যেভাবে শিখাচ্ছে সেটা হচ্ছে আপনি আসলে আপনার নিজের স্কিল বাড়ানোর জন্য কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে? বাট মার্কেট প্লেসে বা এই টাইপের কাজে আপনি ওটা কম লাগাইতে পারবেন কাজে, ঠিক আছে? এই জিনিসগুলো আমি যেটা বললাম সেটা আপনি চাইলে করে দেখতে পারেন। দেন আর কি কি আছে, আর কিছু কোর্স আছে, কোর্সের নাম বলেন, আমি যা যা শিখছি বা যেখান থেকে শিখছি যেটা ভালো সেগুলো ইয়া করে দিচ্ছি, রিকমেন্ড করতেছি। ভাই প্রোগ্রামিং হিরো থেকে কি শিখছেন? প্রোগ্রামিং হিরো থেকে ফ্রন্ট এন্ড শিখছি, ঠিক আছে? ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং হিরো হচ্ছে বেস্ট ফ্রন্ট এন্ডের জন্য, ঠিক আছে? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ওখানে যদি অন্তত জাভা পর্যন্ত শেখেন তাহলেই আনা, ঠিক আছে? তাহলে আপনি যে লেভেলের ওয়েবসাইট বানাবেন সেই লেভেলের ওয়েবসাইট সেল দিয়ে তাল পাবেন না, ঠিক আছে? মানে আপনার যদি প্রোফাইল থাকে আর কি, মানে ফাইবার প্রোফাইল তো পুরোটাই অন্য বিষয়। তো ফাইবার প্রোফাইল বা ক্লায়েন্ট যদি আপনি ধরতে পারেন, ধরার পরে ক্লায়েন্ট আর ছুটবে না, ঠিক আছে? যদি ওখান থেকে আপনি ইয়া পর্যন্ত শেখেন, অন্তত জাভা স্ক্রিপ্ট পর্যন্ত শেখেন, ঠিক আছে? এতটুকু শিখলেই না। আচ্ছা, প্রোগ্রামিং হয়ে গেল। আর আছে হচ্ছে উইডেক্স একাডেমি। উইডেক্স একাডেমিতে আমি বলবো যে আপনি যদি প্লাগ ইন ডেভেলপমেন্ট শেখেন, অ্যাডভান্স কাজ, প্লাগ ইন মানে আমরা যেটা দিয়ে কাজ করতেছি সেইটা কিভাবে ডেভেলপ হলো, হ্যাঁ, এই প্লাগ ইন ডেভেলপমেন্ট যদি শেখেন তাহলে আপনি উইডেক্স একাডেমিতে যাবেন। উইডেক্স একাডেমিতে আসিন হায়দার ভাইয়ের যে মেন্টরশিপের যেটা কোর্স করাবে সেইটাতে যাবেন, ঠিক আছে? তো ওইখানে যাবেন। আর কিছু আছে? গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আমার আইডিয়া কম, আমি এটা নিয়ে বলতে পারবো না। ইন্টারেক্টিভ কেয়ারে পড়ায় এখন হাসিন ভাই? এখানেও পড়ে ওখানেও নেয় ভাই, বিভিন্ন জন বিভিন্ন ভাবেই আছে বিভিন্ন পাশে, বুঝছেন? থিম কাস্টমাইজেশন কি আমরা যেটা করতেছি এটাই নাকি কোনো থিম টিম এটাই থিম কাস্টমাইজেশন, এটাই থিম কাস্টমাইজেশন ভাই। থিম ডেভেলপমেন্ট এখন একটু আগে যেটা বললাম থিম বা প্লাগইন ডেভেলপমেন্ট সেটা হচ্ছে উইডেক্স একাডেমি, ঠিক আছে? আর ফ্রন্ট-এন্ড, হ্যাঁ, আর ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে ইয়া কি বললাম, প্রোগ্রামিং হিরো, ঠিক আছে? আর আমরা যেটা করতেছি একটা ইয়ে আছে না, হুম নাম শুনছি মানে ওরা মনে প্লাগইন ডেভেলপমেন্ট একটা কোর্স লঞ্চ করছে, হাসিন হায়দার হচ্ছে ইনস্ট্রাক্টর, মাঝে মধ্যে আমরা আচ্ছা। মেইল পাঠায় মেসেজ পাঠায় ডিসকাউন্ট দেয় এই আর কি। হবে নাকি আগে আরো কিছু শিখবো? প্লাগইন ডেভেলপমেন্টে এখনই কেন যাবেন? প্লাগইন ডেভেলপমেন্টের আগে আপনার ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট শিখতে হবে, বুঝছেন? মানে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি কোড দিয়ে আপনার ফুল ওয়েবসাইট একদম ইয়া পর্যন্ত তখন শিখতে হবে। আপনি যদি প্লাগইন ডেভেলপমেন্টে যান তাহলে আপনার অন্তত জাভা স্ক্রিপ্ট, জেকুয়েরি, মাইএসকিউএল, ঠিক আছে, পিএইচপি তে না গেলেও হবে, মাইএসকিউএল পর্যন্ত অন্তত তখন যাইতে হবে, বুঝছেন? এত দূর গিয়ে তারপরে যদি রিঅ্যাক্টের হালকা কিছু শিখলেন, না শিখলে নাই। রিঅ্যাক্ট শিখলে ভালো, তখন না শিখে আপনি তখন প্লাগইন ডেভেলপমেন্টে যাইতে পারেন। কিন্তু তাদেরকে যদি আপনি মেসেজ করেন পেজে বা যেটাতেই হোক, সে বলবে হ্যাঁ আপনার কোনো জ্ঞান না থাকলেও চলবে, আপনি শিখতে পারবেন। জিনিসটা এত ইজি না, বুঝছেন? তাহলে ভাই জিনিসটা এত ইজি না। HTML CSS জাভা স্ক্রিপ্ট এটা শেষ করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কেন হচ্ছে যে কেন আমি বলতেছি, আপনি হ্যাঁ যে শিখতেই পারেন, কোনো সমস্যা নেই,
ওরা যেখানে বলতেছে যে আপনি জিরো থেকে শিখতে পারবেন, অবশ্যই আপনি শিখতে পারবেন, কিন্তু আপনাকে যে এই যে মানে প্লাগ ইনটা দিয়ে আমি এই কাজ করতে পারি না করতে পারি, এই জিনিসটা যদি আমি মাথায় ঢুকাই দিতে পারি, তারপরে আপনাকে ওখানে কোড করার জন্য বা যেভাবে ডেভেলপ করতে হয় সেটা যদি শিখায়, আপনি খুব ভালো বুঝতে পারবেন, মানে মাথা কাজ করবে দ্রুত, ইন্টারেস্ট ফিল করবেন। বাট আপনাকে যদি এমনি শিখা যায় একটা প্রভাব বানাইতে হবে, প্রভাব এইভাবে এইভাবে বানায়, আপনি আসলে প্রভাব জিনিসটা কি সেটাই প্রথমে বুঝলেন না, প্রভাব প্রভাব কেন লাগে সেটাই বুঝলেন না, তাহলে আপনি সেখানে কন্ডিশন কি কি দিবেন? অন্য অন্য আপনি প্লাগইন যে বানাচ্ছেন সেই প্লাগইনের বিশেষত্ব কি থাকবে, প্লাগইনের মধ্যে আপনার নতুন কি থাকবে, নতুনত্ব কি থাকবে, যে এত প্লাগইন আছে ওটা না ইউজ করে আপনারটা ইউজ করবে, বুঝলেন না? সেই জন্য হচ্ছে বেসিকটা আগে শিখে নিতে হয় সবকিছুতে। তো বেসিকটা শিখে নেন, তারপরে ওখানে যান। এবং প্লাগইন ডেভেলপমেন্টের ডিমান্ড আছে, ঠিক আছে? প্লাগইন ডেভেলপমেন্ট যদি শেখেন, আপনার কাজের অভাব নাই, মানে আপনার জবের অভাব নাই আর কি, এইটা বলতে হবে। কাজের কথা বলে, কাজ আর কয়জনে করায় নাই, ঠিক আছে? জব পাবে, জবের জন্য আপনার প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে হবে। বাট আপনি যদি ওয়ার্ডপ্রেস শেখেন, ওয়ার্ডপ্রেস শিখে যদি আপনার এরকম একটা ধান্দা থাকে বা হচ্ছে ধারণা থাকে যে আমি কাজ জব করব, তখন আপনি আসলে জব, ধরেন যে আমি বলবো জব পাওয়ার সম্ভাবনা আপনার 10%, ঠিক আছে? আর যদি আপনি প্লাগইন ডেভেলপমেন্ট শেখেন তাহলে আমি বলবো জব পাওয়ার সম্ভাবনা 95%, হ্যাঁ এরকম। আচ্ছা চলেন বাকি কন্ডিশন গুলো ভাবদেব একটু দেখে নিই। ডিসপ্লে কন্ডিশন, তাহলে ট্রিগারের সবকিছু আই থিঙ্ক হয়ে গেছে। আমরা অ্যাডভান্স রুলসে যদি আসি তাহলে একটু বলি যে শো আফটার এক্সপ্রেস ভিউজ, এটা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে স্পেসিফিক কিছু পেজ আছে, বা হচ্ছে ধরেন যে 5টা পেজ আছে, তো আপনি 5টা পেজ চাচ্ছেন যে একজন 5টা পেজ আমার ভিজিট করবে, করার পরে আমি সেই খবরটা দেখাবো, ঠিক আছে? এই অ্যাডভান্স রুলস গুলো আমি কিন্তু বলছি যে অ্যাডভান্স রুলস গুলো কাজ করবে কোথায়? একটা ওয়েবসাইটে মিলিয়ন ভিজিটর আসে, বা হচ্ছে প্রতিদিন ধরেন প্রায় 20 কে 30 কে ভিজিটর আসে, তো 20 কে 30 কে ভিজিটর আসে, তাদের মধ্যে থেকে আপনি যদি সেই লেভেলের মানুষজনকে খুঁজতে চান যে আমার ওয়েবসাইটে সে 5টা পেজ ভিউ করছে, ঠিক আছে? সে আমার ওয়েবসাইটে কয়টা ভিউ করছে? 5টা পেজ ভিউ করা মানুষ, পাবলিক। তো 5টা পেজ ভিউ করা পাবলিকের লিস্টটা আমার দরকার, তাহলে আপনার এখানে ওয়েবসাইটের মধ্যে সে যখন 5টা পেজ ভিউ করবে, এই অটো লিড কালেক্ট হয়ে আপনার কোথায় জমা হবে? আপনার হোস্টিং এ জমা হবে, ঠিক আছে? এগুলোর জন্য অবশ্যই প্রো প্লাগইন লাগবে। প্রো প্লাগইন আপনি যখন দিবেন তখন কে আসলো, কোথায় গেল, কোন পেজ থেকে কোন পেজে গেল, কোন পেজে কত সেকেন্ড থাকলো, কোন আইপি থেকে আসলো, ঠিক আছে? সবকিছু আপনার সামনে শো করবে, আপনি খালি নিবেন আর ইমেল মার্কেটারকে পাঠাবেন, তখন আবার আপনার টাকা দিয়ে পুষতে হবে, ঠিক আছে? ইমেল মার্কেটারকে, ইমেল মার্কেটারকে পুষবেন, আর এইভাবে আপনি লিড গুলোকে ইমেল মার্কেটারের কাছে পাঠাবেন। ইমেল মার্কেটার কি করবে? একটা টেমপ্লেট তৈরি করবে করবে আর জামায়া খালি অফার দিবে, ঠিক আছে? এখন ওখান থেকে তাদের কিছু প্রোডাক্ট সেল হবে। যেমন আমি একটা আলিবাবায় অ্যাকাউন্ট খুলছি, তো আলিবাবা আমাকে কি করে কিছুদিন পর পর বলে তুমি 30 দিন থেকে ইনএক্টিভ, তুমি 7 দিন থেকে ইনএক্টিভ, মানে আমি যদি কোনো কারণে অ্যাক্টিভ হয়ে যাই ওখান থেকে ওদের মেল দেখে, তারপরে আর কিছু দেয় না, আবার 7 দিন পরে বলে এই তুমি 7 দিন থেকে নাই, তোমার জন্য তো অফার ঘুরতেছে, তুমি কই গেলা? আচ্ছা যখন 30 দিন নাই বলে তোমার জন্য ডাবল অফার ঘুরতেছে, তুমি কই গেলা? ঠিক আছে? এইরকম। তাহলে এইগুলো কোথায় থেকে পাচ্ছে বলেন দেখি? আমার ডাটাটা আমি যখন ওখানে সাইন আপ করছি তারপর থেকেই তারা আমাকে ট্র্যাক করতেছে। ট্র্যাকটা কিভাবে করতেছে? এই জিনিসগুলোর উপরে, অ্যাডভান্স রুল গুলোর উপরে। কিন্তু এই আমরা পপ আপের মধ্যে অ্যাডভান্স রুল সেট করি না, আমরা ফাংশনের মধ্যে অ্যাডভান্স রুল সেট করি, কিছু প্রো প্লাগইন কিনি, এবং আলিবাবা বা হচ্ছে অ্যামাজন এগুলো কখনোই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো কোনো ওয়েবসাইট না। সো আলটিমেটলি এটার সাথে ওইভাবে তুলনা করলে হবে না। আমি জাস্ট হচ্ছে আপনাকে বেসিক যে জিনিসগুলো থাকে সেটা বলে দিচ্ছি যে আসলে তারা কি করে, ঠিক আছে? তো তারা এইভাবে আমাদেরকে ট্র্যাক করে যে ওয়েবসাইটে আসছেন মানে ধরা খাইছেন, ঠিক আছে? ওয়েবসাইটে কি করবেন না করবেন আপনি জান, আপনি তো বুঝবেন না, বুঝবো তো আমি, হ্যাঁ? তারপর থেকেই খালি এই যে ইমেল পাবেন, বুঝছেন? তো এইগুলো হচ্ছে গুড ইউজ, মানে আমরা এভাবে হয়তো বলতেছি, বাট আলটিমেটলি সে এইভাবে করতেছে জন্যই সে মার্কেটে এখনো টিকে আছে, মানুষের দ্বারা সে সেল করাইতে পারছে। কারণ ওই যে বললাম যে আমাকে 30 দিন পরে তো অন্তত একটা মেল আসে, না হলে তো আমার তো আলিবাবা নামে কোনো অ্যাপস আমি নামাই নিই, বা নামাইলেও আমি ডিলিট করে রাখছি। তাহলে ওই যে আলিবাবার মধ্যে যে একটা ক্লিক নিয়ে গেলাম বা আলিবাবার মধ্যে যে ঢুকে পড়লাম, এখান থেকে ওরা এইভাবে চিন্তা করে যে আমার মধ্যে এভাবে যদি 1000 মানুষ আমার এখানে আসে, 100 জন প্রোডাক্ট অর্ডার করবেই, এবং তাই হয়, তার থেকে আরো বেশি হয়, বুঝছেন? সো তারা টাকা দিয়ে এই প্রো প্লাগইন কিনলো, তখন আর কোনো ইফেক্ট নাই। তারপর ইমেল মার্কেটারকে পুষতেছে, তাতেও কোনো ইফেক্ট নাই, কেননা তারা রেভিনিউ জেনারেট করে দিচ্ছে। একটা জবে যখন যাচ্ছেন, আপনাকে জবে কেন নিবে? জবে এই কারণে নিবে যে আপনি, আপনাকে সে যদি 50,000 দিয়ে পোষে তাহলে আপনি তার জন্য নিয়ে আসবেন 1.5 লাখ, ঠিক আছে? সেই জন্য আপনাকে পুষবে। কিন্তু আপনাকে 50,000 দিয়ে পুষছে, আপনি তার জন্য বেনিফিট নিয়ে আসবেন 30,000। 3 মাস পরে আপনি যতই ওই তেল মারেন আর যেটাই করেন না কেন, আপনাকে জবে রাখবে না, কারণ আপনাকে দিয়ে তার উপকার হচ্ছে না, তাই না? এটা হচ্ছে মেন কথা। সো আমি একটা প্রো প্লাগইন তখনই কিনবো
যখন আমার ওই পরিমাণে রেভিনিউ জেনারেট হবে বা ওই প্রো প্লাগইনটা আমাকে হেল্প করতেছে। মানে আমি এমনি ফ্রিতে 30,000 টাকা সেল করতাম, আর আমি যখন প্রো প্লাগইন লাগাইছি তখন 80,000 টাকা সেল হয়। তাহলে আমি 10,000 টাকা দিয়ে প্রো প্লাগইন কেন কিনবো না? বুঝছেন বিষয়গুলো এরকম। হ্যাঁ, সেই জিনিসগুলো আর কি হিসেবে কাজ করে। সো এই অ্যাডভান্স টুলসটা পুরাটাই এরকম, যে এক্সপ্রেস ভিউ, তারপর এক্স সেশন, এটা হচ্ছে পেজ ভিউ। হ্যাঁ, আর সেশন জিনিসটা হচ্ছে কি, এই সেশন মানে হচ্ছে আপনি একবার আসছেন, তারপর কেটে দিচ্ছেন, তারপর 2 দিন পরে আবার আসছেন। তাহলে এবারে একটা ইয়ে রাখছেন যে একটা ভিজিটর, মানে রিপিটিং ভিজিটর আমরা যেটাকে বলি, ঠিক আছে? তো 2বার পরে যখন আসবে তখন তার কাছে প্রভাব শো করবে। আচ্ছা, গেল। এবার আসেন শো আপ টু এক্স টাইমস, ঠিক আছে? মানে হচ্ছে আপনি এই যে ইয়াতে আসছেন, ঠিক আছে? ধরেন যে আপনি পেজ ওপেন করছেন, পেজ ওপেন করার পরে আপনি কতগুলো পেজ কতবার করে ওপেন করছেন। ধরেন আপনি অ্যাবাউট মি পেজ আছে, আপনি হোম পেজে আসছেন, হোম পেজ থেকে আবার কোনো একটা ইনফরমেশনের জন্য আবার অ্যাবাউটে গেছেন, হোম থেকে আবার অ্যাবাউটে গেছেন, এরকম স্পেসিফিক কিছু ধরেন পেজ ক্রিয়েট করছেন বা এরকম কিছু, তখন আপনার কাছে এইটা আসবে। আর এই অ্যাডভান্সে সব কিছু শো করে তখনই আপনি যখন অ্যাড রান করতেছেন বা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং করতেছেন তখন, ঠিক আছে? তার আগে আপনার এই জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল ছোটখাটো ওয়েবসাইটের কোনো দরকারই নেই। when arriving from a specific URL, এটা খুবই ইম্পর্টেন্ট এইটা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি, আপনারা ধরেন যে এখন একটা স্পেসিফিক ইউআরএল আপনি এভাবে সেট করে দিয়ে রাখছেন, সে যদি গুগল ভিজিট করে আসে বা অ্যামাজন ভিজিট করে আসে, তারপর যদি আমার ওয়েবসাইটে আসে তখন তার কাছে এইটা শো করবে, ঠিক আছে? তাহলে আপনার টার্গেটেড কাস্টমার কারা হবে? অ্যামাজনের কাস্টমাররা, ঠিক আছে? বা এইরকম আলিবাবার কাস্টমাররা। সো এখানে ইউআরএল গুলো দিবেন, তারা ওইভাবে ভিজিট করে আসতে, করে কবে ভিজিট করছে সেটা পরের বিষয়, বাট ভিজিট করছে করে আপনার ওয়েবসাইটে যদি ঢুকে পড়ে তখন ওই ডাটাগুলো ওখানে মানে ওই ডাটাগুলো ট্র্যাক করবে, করে তার সামনে প্রভাবটা দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এসইও তে এগুলা হেল্প করে। when show when arising from, ঠিক আছে? ওই যে এখানে ইয়ার জিনিসটা, এই যে সার্চ ইঞ্জিন, এক্সটার্নাল লিংক, ইন্টারনাল লিংক, ওইটা শুধুমাত্র ইউআরএল ছিল। আর এখানে আপনি এখানে জাস্ট বলে দিবেন যে কোথায় কোথায় থেকে আসতেছে না আসতেছে, ঠিক আছে? ডিরেক্ট একদম ফিক্স করে দিবেন, আর ওখানে শুধু লিংক দিয়ে দিবেন। জিনিসটা হাইড ফ্রম লক ইন ইউজার, এটা কি জিনিস? লগ ইন, হাইড ফ্রম লগ ইন ইউজার। আচ্ছা, এটা মানে হচ্ছে যারা আপনার ওয়েবসাইটে লগ ইন করছে, ওই যে ধরেন ই কমার্স ওয়েবসাইট, আগে প্রোডাক্ট কিনছে বা এরকম কিছু করছে, ঠিক আছে? যারা একবার লগ ইন করছে তার পরবর্তীতে তারা, আপনি চাচ্ছেন যে না তাদের কাছে এইটা দেওয়ার দরকার নেই, তারা বিরক্তি বোধ করবে। ওই যে আমি একটা বলছিলাম যে করে নেচারও যেমন আছে, নেচারও কি করে, তারা ইয়া ফেসবুকে অ্যাডস চালায়, তাই না? মধুর অ্যাডস, মানে ওদের মতো মধু কারোটা তো মজা নাই, ঠিক আছে? এতই মজা ওদেরটা, ঠিক আছে? মানে জীবনে সে অনেক মধু খাইছে, ওইটার মতো মধু খায়নি। হ্যাঁ, এরকম। তো ওইটার মতো মধু যে কেমন মধু আল্লাহ জানে। তো মধু ধরেন যে খাইছে, ঠিক আছে? এখন মধু খাওয়ার পরে ওর অ্যাড কি করে, ওর অ্যাড প্রতিদিনই আমার কাছে 5বার 7বার করে আসে। তো এই আমার কাছে 5বার 7বার করে যখন আসতেছে, ও ও আসলে যার দ্বারা অ্যাডটাকে মেনটেন করতেছে, সে সার্ভার সাইড ভালোভাবে ট্র্যাক করতে পারে না। সে কি করতেছে, রিপিটিং বায়ার, মানে নিউ ভিজিটরের কাছে অ্যাড পাঠানোর বদলে সে কি করতেছে, একজন যে অ্যাডটা দেখছে তাকেই আবার পাঠাচ্ছে, ঠিক আছে? তাকেই বারবার পাঠাচ্ছে। এতে কি হচ্ছে, তার অ্যাড এর কস্টিংটা বাড়তেছে, বাট সেল হচ্ছে কম। হুম। তো এইভাবে আর কি আপনারাও মার্কেটিং করতে পারবেন যে ভাই আপনার তো বারবার আসে, অ্যাড আসে আমার কাছে, সো আপনার তো এতে জেনারেট রেভিনিউ কম হয়, কারণ হচ্ছে যে বায়ারটা নিবে না, অনেকবার অ্যাড দেখানো হয়েছে, তার কাছে যদি আবারও পাঠান তাহলে তো সমস্যা। হ্যাঁ, কিন্তু এখন আপনার কাছে বলবে যে তাহলে সমাধান দেন, তো আপনার আবার সার্ভার সাইড ট্র্যাকিং শিখতে হবে, ঠিক আছে? তাইলে কিন্তু আবার আপনি বলতে পারবেন না। কারণ সার্ভার সাইড ট্র্যাকিং থেকে আপনি বুঝতে পারবেন যে কে বারবার আসতেছে বা হচ্ছে একটা কার কাছে বারবার যাচ্ছে, যখনই বারবার যাচ্ছে তখন ওই জিনিসটা অফ করে দিতে হবে। হ্যাঁ, সার্ভার সাইড ছাড়াও এমনি ইয়াতেও আপনি করতে পারবেন, ওই যে আমরা যখন অডিয়েন্স টার্গেট অডিয়েন্স যখন সেট করি তখন এটাকে অপশনটাকে অফ করে দিতে হয়, ঠিক আছে? যে অনলি নিউ ভিজিটর যারা তাদের কাছে যাবে, কিন্তু ওই যে রিপিটিং ভিজিটর যারা তাদের কাছে যাবে না, ঠিক আছে? শো অন ডিভাইস, এটা তো বলেই দিছি যে কোথায় কোথায় রাখবেন, সেটা রাখবেন। যে শো অন ব্রাউজার, আপনি ব্রাউজার কিছু ফিক্স করে দিতে পারেন যে এই ব্রাউজার দিয়ে যদি ভিজিট করে আমার ওয়েবসাইট তখনই শুধুমাত্র এটা শো করবে, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি, এগুলো দিয়ে শো করলে তখন কি আমার এটা খবরটা আসবে। এবং শিডিউল ডেট অ্যান্ড টাইম এরকম একটা আপনার সেট করে দিতে পারেন যে আমার প্রতি সোমবার করে এই খবরটা আসবে, যে আসে আসুক, ঠিক আছে? এই দুটা ভালো এটা। হ্যাঁ, ওকে। তাহলে আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি যে অ্যাডভান্স রোল গুলো কিভাবে কাজ করে, ফিগারটা বেশি ইম্পর্টেন্ট এবং কোন ফিগারটা দরকার, এবং হচ্ছে কন্ডিশনটা কিভাবে, ঠিক আছে? এবং আপনি যখন বায়ারের সাথে কাজ করবেন, বায়ার আপনাকে যেভাবে কাজ করতে বলবে সেভাবেই কাজ করবেন, কিন্তু তার আগে আপনি শুধু বায়ারকে একটু বুঝাই দিবেন
যে আসলে এইটা করলে এইটা হবে, ওইটা করলে এইটা হবে। এটা যদি বুঝাইতে না পারেন তাহলে বায়ার আপনার কাছে স্যাটিসফ্যাকশন বোধ করবে না। দেন বায়ার যেটা বলবে আপনি সেটা করবেন, ঠিক আছে? আচ্ছা, ক্লাস ছিল এতটুকুই, ক্লাস এখানে শেষ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করেন।